হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব কবি সমর সেনের বিখ্যাত কবিতা মহুয়ার দেশ। এই কবিতাটি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিক পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। কবিতার উৎস ও কবি পরিচিতি সহ প্রত্যেকটি লাইন ধরে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ থাকবে আজকের এই ভিডিওতে। চলে আসছি আজকের আলোচনায়। প্রথমে কবিতার উৎস সম্পর্কে একটু জেনে নেব। মহুয়ার দেশ কবিতাটি 1937 সালে প্রকাশিত কয়েকটি কবিতা নামক কাব্য সংকলন থেকে নেওয়া হয়েছে। মাত্র 21 বছর বয়সে কবি এই কবিতাটি রচনা করেন। এবারে আমরা কবি সম্পর্কে জেনে নেব। কবি সমর সেন বাংলা সাহিত্যে নাগরিক চেতনার কবি হিসেবে পরিচিত। তার প্রথম কবিতা 1933 সালে শ্রীহর্ষ পত্রিকায় প্রকাশিত হয়। 1937 সালে কয়েকটি কবিতা নাম দিয়ে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের নাম গ্রহণ, নানা কথা, খোলা চিঠি, তিন পুরুষ ইত্যাদি। ইংরেজি সাহিত্যের কৃতি ছাত্র কবি সমর সেন কর্মজীবনে প্রথম কিছুদিন অধ্যাপনার সঙ্গে জড়িত ছিলেন। এরপর তিনি গ্রহণ করেন সাংবাদিকতার পেশা। এছাড়াও অনুবাদক হিসেবে তিনি বেশ কিছুদিন মস্কোতে কাটিয়েছেন। 1987 সালে ভারতের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এবারে চলে আসব কবিতার পাঠ ও ব্যাখ্যায়। এখানে বলিনি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা যদি এরকম আলোচনা আরও বেশি করে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। আর যদি ভালো লাগে লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে পাশে থেকো। নগর জীবনের যন্ত্রসর্বস্বতা ও প্রাণহীনতা অনেক সময় কবি সমর সেনের কবিতার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে। আমাদের আলোচ্য আজকের কবিতার পটভূমিকাতেও উঠে এসেছে এই নগর জীবনের গ্লানি ও অন্তঃসার শূন্যতা। কবিতাটি শুরু হয়েছে এক অপূর্ব চিত্রকল্প রচনার মধ্যে দিয়ে। মাঝে মাঝে সন্ধ্যার জলস্রোতে অলস সূর্য দেয় এঁকে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ, আর আগুন লাগে জলের অন্ধকারে ধূসর ফেনায়। তোমরা যদি কখনো সমুদ্রের পাড়ে বা নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে সূর্যাস্তের সময় যে রক্তিমাভা চারিপাশে ছড়িয়ে পড়ে সেই অপূর্ব মায়াবী আলো জলের মধ্যে কি অসাধারণ নৈসর্গিক এক চিত্র রচনা করে। সূর্যাস্তের সময় এই যে সোনালি আলো জলে এসে পড়েছে তাকে কবি বলেছেন যেন গলানো সোনা। আর এই রক্তিমাভা অনেক দূর পর্যন্ত জলের অনেক গভীরে ছড়িয়ে পড়ে বলে কবির মনে হয়েছে যেন গলানো সোনা দিয়ে এক উজ্জ্বল আলোর স্তম্ভ জলের মধ্যে রচনা করা হয়েছে। মনে রাখতে হবে এই দৃশ্য কিন্তু প্রতিদিন দেখা যায় না। পরিষ্কার আকাশে যেদিন সূর্য তার পূর্ণ শক্তিতে প্রকাশ পায় সেই দিন জলাশয়ের পাড়ে দাঁড়িয়ে এমন অপূর্ব নৈসর্গিক দৃশ্য প্রত্যক্ষ করা যায়। তাই কবি বলেছেন মাঝে মাঝে। আর এই যে অলস সূর্য এঁকে দেয়, কেন সূর্যকে অলস বলা হয়েছে? দিন শেষে আমরা সকলে যখন ঘরে ফিরে আসি তখন সবার মধ্যেই দেখা দেয় ক্লান্তি ও অবসন্নতা। ঠিক যেন তেমনই সারা দিন পূর্ণ শক্তিতে আলো বিকিরণ করে এই সন্ধ্যের সূর্য যেন কিছুটা ক্লান্ত, কিছুটা অলস। তাই অতি ধীর গতিতে ধীর পদক্ষেপে সে সূর্যাস্তের দিকে এগিয়ে যায়। সেই জন্যেই কবি অলস সূর্য কথাটি ব্যবহার করেছেন। একদিকে যেমন গলানো সোনা দিয়ে আলোর স্তম্ভ রচিত হচ্ছে জলের মধ্যে, তেমনি সন্ধ্যার ম্লান আলোয় জলের যে ধূসর বুদবুদ বা ফেনা তার মধ্যে ওই রক্তিমাভা পড়ে আগুনের মতো জ্বলে উঠছে। প্রবহমান সন্ধ্যার এই অসাধারণ দৃশ্য
মুগ্ধ করে কবিকে। কিন্তু কবির এই মুগ্ধতার রেশ বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই পরের লাইনে বলছেন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। নগর জীবনের অভিশাপ, কলকারখানার দূষিত বায়ুতে ভরে ওঠে আকাশ বাতাস। যে বিষাক্ত বাতাস মিশে যায় কবির নিঃশ্বাসে, হানা দেয় তার ঘরে। তাই বলছেন ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস। এই বঙ্কিম কথাটি আক্ষরিক অর্থে বাঁকা, কিন্তু এই বাঁকা শব্দটি অন্য ব্যঞ্জনায়ও আমরা অনেক সময় প্রকাশ করে থাকি কুটিলতা বা খারাপ কিছু বোঝাতে, যেমন বাঁকা চোখে তাকানো, বাঁকা কথা বলা, এইরকম। এই বিষাক্ত কুটিল বাতাসকেও কবিতায় বলেছেন বঙ্কিম নিঃশ্বাস। আর এই অভিজ্ঞতাকে তিনি তুলনা দিয়েছেন শীতের দুঃস্বপ্নের মতো। এই জায়গাটা তোমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। দেখো, দুঃস্বপ্ন তো সর্বদাই ভীতিপ্রদ, সর্বদাই যন্ত্রণাদায়ক। তাহলে বিশেষ করে শীতের দুঃস্বপ্ন কেন বলা হয়েছে? আসলে শীতের রাতে শ্রান্ত ক্লান্ত দেহে আমরা যখন লেপ কম্বলের আশ্রয়ে ঘুমোতে যাই, সেই ঘুম আমাদের কাছে বড় আরামের, বড় আদরের। তাই হঠাৎ করে কোনো দুঃস্বপ্ন দেখে যখন শীতের রাতে আমরা থরমরিয়ে উঠি, তখন তা হয়ে ওঠে আরও বেশি ভয়ঙ্কর, আরও বেশি যন্ত্রণাদায়ক। এছাড়া দুঃস্বপ্ন দেখার পরে ভয় পেয়ে যখন আমরা ধরফর করে জেগে উঠি, তখন আমাদের নিঃশ্বাসের গতি হয়ে ওঠে অত্যন্ত দ্রুত, এবং সেই নিঃশ্বাস ওই লেপ কম্বলের উষ্ণতার মধ্যে পাক খেয়ে যেন একটা দমবন্ধকর পরিস্থিতির সৃষ্টি করে। তাই শীতের রাতের দুঃস্বপ্ন হয়ে ওঠে অনেক বেশি ভয়ঙ্কর। নগর জীবনের এই দূষিত বাতাসের পঙ্কিলতার তীব্রতাকে বোঝাতে কবিতায় এখানে শীতের দুঃস্বপ্ন বিশেষণটি ব্যবহার করেছেন। নগর জীবনের এই ক্লেদ, এই গ্লানি থেকে কবি চলে যেতে চেয়েছেন অনেক দূরে। বলছেন, অনেক অনেক দূরে আছে মেঘ মদির মহুয়ার দেশ, সমস্ত ক্ষণ সেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। মহুয়ার দেশ বলে কোনো আলাদা জায়গার নাম আমরা কিন্তু জানি না। ধরে নিতে পারি যে অঞ্চলে মহুয়া ফুলের গাছের প্রাচুর্য রয়েছে, কবি তাকেই নির্দেশ করেছেন বা সেদিকেই ইঙ্গিত করেছেন। পশ্চিমবঙ্গের ছোটনাগপুর, সাঁওতাল পরগনা ইত্যাদি জায়গাগুলিতে এমন মহুয়ার দেশ রয়েছে। এই মহুয়ার ফুল থেকে উৎকৃষ্ট শ্রেণীর পানীয় মদিরা অর্থাৎ মদ তৈরি হয়। আর এই অঞ্চলগুলি মূলত আদিবাসী অধ্যুষিত। সেই আদিবাসী সাঁওতালদের জীবনের অপরিহার্য অঙ্গও কিন্তু এই মহুয়ার ফুল থেকে তৈরি ঘরোয়া মদ। এই মাদকতাকে বোঝাতেই কবিতায় বলেছেন মেঘ মদির মহুয়ার দেশে, যেখানে পথের দুধারে ছায়া ফেলে দেবদারুর দীর্ঘ রহস্য। শহর থেকে দূরে এই অঞ্চল তো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তাই সেখানে পথের দুধারে রয়েছে অজস্র দেবদারুর গাছ। এখানে রহস্য কথাটি কেন ব্যবহার করা হয়েছে? এই যে পথের দুধারে ছড়িয়ে রয়েছে দেবদারুর গাছ, সেই দীর্ঘ গাছের শাখা প্রশাখা এবং পাতার ফাঁক দিয়ে যখন সূর্যের আলো অথবা সূর্যাস্তের রঙিন আভা এসে পড়ে, তখন এক ধরনের আলো আঁধারির খেলা তৈরি হয়। কোনো কিছু রহস্যময়তা বোঝাতে আমরা এই আলো ছায়ার খেলা তৈরি করি। সেই জন্যেই দেবদারু গাছের পাতার ফাঁকে আলো এসে পড়ে এই যে আলো আঁধারি রহস্য তৈরি করেছে, তাকে বোঝাতেই কবি বলেছেন দেবদারুর দীর্ঘ রহস্য। সেখানে আর কি আছে? আর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস রাত্রের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে। দূর থেকে ভেসে আসা সমুদ্রের গর্জন কবির যেন মনে হয় দীর্ঘশ্বাসের মতো, যা তার নিঃসঙ্গতাকে আলোড়িত করে তুলেছে। তারপর বলছেন, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ। নাগরিক ক্লান্তি ও অবসন্নতার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে যে স্বপ্নরাজ্যে আশ্রয় নিতে চেয়েছেন কবি,
সেখানে তার প্রত্যাশা তাঁর দেহমনের উপরে ঝরে পড়ুক মহুয়ার ফুল, মহুয়ার গন্ধে মাতোয়ারা হোক চারিপাশ। এই পর্যন্ত হয়ে গেল কবিতার প্রথম পর্ব বা প্রথম স্তবক। 1 ও 2 দুটি পর্বে ভাগ করে কবি এই কবিতাটি লিখেছেন। কবির এই যে স্বপ্নরাজ্যে আশ্রয় নেওয়া, এ কি সার্থক হবে? তার উত্তর আমরা পাব এই দ্বিতীয় পর্বে। শুরুতেই বলছেন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ। দ্বিতীয় স্তবকের শুরু হয়েছে অসহ্য শব্দটি দিয়ে। সেখানে গিয়ে কবির স্বপ্নভঙ্গ হয়, তার অসহ্য লাগে। কেন? কারণ যন্ত্র সভ্যতা থাবা বসিয়েছে শহর থেকে বহু দূরের এই প্রান্তবাসীদের মধ্যেও। সেখানে বনের ধারে কয়লা খনিতে সারা রাত ধরে কাজ হয়। অরণ্যের স্তব্ধতাকে খান খান করে দিয়ে তার নিবিড় অন্ধকারে শোনা যায় কয়লা খনির প্রচণ্ড শব্দ, যা কবির কাছে অসহ্য বলে বোধ হয়েছে। এরপর শেষ 4টি পংক্তিতে বলছেন, আর শিশিরে ভেজা সবুজ সকালে অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের দুঃস্বপ্ন। প্রকৃতির অকৃপণ দানে সমৃদ্ধ এই অঞ্চলে কবিতায় নির্মল সতেজ শিশির ভেজা সকালেও দেখতে পান সারা রাত কয়লা খনিতে কাজ করে আসা ক্লান্ত অবসন্ন মানুষগুলির শরীরে ধুলোর আস্তরণ, যা কিনা কলঙ্কিত করে তুলেছে তাদের দেহ মনকে। নিদ্রাহীন তাদের দুচোখেও ধরা দেয় সেই দুঃস্বপ্নের বিভীষিকা। দেখো, শীতের যে দুঃস্বপ্ন নগর জীবনে কবিকে বিষণ্ণ বিধ্বস্ত করে তুলেছিল, নগর থেকে বহু দূরে প্রান্তবাসীদের চোখেও সেই দুঃস্বপ্নের ছায়া দিয়েই শেষ হয়েছে কবিতাটি। সম্পূর্ণ কবিতাটি আলোচনার শেষে আমরা তাই বলতে পারি, এ কবিতার মূল সুর হল কবি সমর সেনের রোম্যান্টিক স্বপ্নকল্পনার সাথে রুক্ষ বাস্তবের সংঘাত, যে সংঘাতের আবহে নগর জীবনের পঙ্কিলতায় শেষ পর্যন্ত সত্য হয়ে দেখা দিয়েছে। বন্ধুরা, আশা করি এই বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে এই কবিতাটি তোমাদের সহজ করে বোঝাতে পারলাম। পরবর্তীকালে এই কবিতার প্রশ্নোত্তরও নিয়ে আসব। পরের দিন চলে আসব আরও একটি নতুন পাঠ নিয়ে। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।